কারণ নিজের মাঠেই যেভাবে বাংলাদেশ খাবি খেলো গত ম্যাচে, আসলে কারো উপর ভরসা রাখতো এখন ভরসা একটু নড়বড়ে হয়ে যায়। সৌম্য থাকলে যেটা হতে পারে, লেফট রাইট কম্বিনেশনটা হয়তো বা চিন্তা করতে পারে। এটা যদিও অনেক বেশি ভেবে বলা, যদি আফিফকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এটা মিরাজ খুব ভালো, খুবই ভালো ক্রিকেটার, তার টিমমেটদের সঙ্গে সম্পর্ক ভালো, তিনি খুব ভালো কথা বলেন, খুব জলি মাইন্ডেড, এভরিথিং ইজ ফাইন। আপনি আছেন স্টার প্লেতে, আর আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমাদের সাথে আছেন একজন অতিথি বর্ষণ কবির, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আপনাকে স্বাগতম। একটু শুরুতে আলোচনা করতে চাই, প্রথম ওয়ানডেতে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরে গেছি, দ্বিতীয় ওয়ানডেটা আসলে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য? এটা আসলে মরণপণ লড়াই করতে হবে স্বাগতিকদের, কারণ একবার হেরে গেলে তো সিরিজটা হেরে যাচ্ছে। এবং নিউজিল্যান্ডের এই দলটা আমরা জানি যে কতটা কমজোরি, এটা আসলে এই দলও ঠিক বলা যাবে না। কিউইদের অন্যতম একটা খর্বশক্তির দলকে এবার পাঠানো হয়েছে, যেহেতু তাদের অনেক ক্রিকেটার এখন আইপিএল এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত। বাংলাদেশের আসলে শুরুই করেছিল এই সিরিজটা খুব ফেভারিটের ভঙ্গিতে, বা নামের কারণে, এক্সপিরিয়েন্সের কারণে। এক একজনের আমরা যদি দেখি সবগুলো টালি যোগ করলে 700-র উপরে আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের, সেখানে নিউজিল্যান্ড হয়তো বা এই টিমটা যোগ করলে 100 সামথিং বা 150 সামথিং হবে, যদি ভুল না করে থাকি। তো এক্সপিরিয়েন্সের দিক থেকে বাংলাদেশ এতটা এগিয়ে ছিল যে প্রথম ম্যাচটা হারাটা অনেককে বিস্মিত করতে পারে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু তাদের কাজটা করেছে। এখন বাংলাদেশের আসলে সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই ম্যাচ হারলেই, এক ম্যাচ আগেই তো একরকম সিরিজটা খুইয়ে বসবে, এবং তখন হোয়াইট ওয়াশের আতঙ্কটা তারা করে মেহেদী মিরাজকে। শক্তিমত্তার কথা বলছিলেন, বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে খেলছে, সেই সাথে ক্রাউডের তো শক্তিমত্তাটা আছেই বাংলাদেশে। হ্যাঁ, সেটা সবসময় থাকে, কিন্তু একটা কথা আছে না যে শুকনো উঠোনে হঠাৎ করে পেছল খাওয়া। নিজের চেনা মাঠ, হাতের তালুর মতো চেনা মাঠ, উইকেট সবই আমরা জানি, কিন্তু গত কিছুদিন যদি ওয়ানডে পারফরমেন্সটা দেখেন, সেখানে নিজের মাঠটাও খুব অচেনা পারফরমেন্সে যেন বাংলাদেশকে খুব অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা এই উইকেটটা দেখেছি যে দ্বিতীয় ইনিংসে বেশ ভাঙতে, একটু উইকেটে ভেরিয়েবল বাউন্সটা ঠিক নেই, টু পেস্ট উইকেটে যেটা হয় মিরপুরের চিরাচরিত, সেটা একটু ছিল। কিন্তু যেভাবে বাংলাদেশ আত্মসমর্পণ করলো মাঝের দিকটায় গিয়ে, এইটাও যদি অ্যাডজাস্ট না করতে পারে এত বছর ক্রিকেট খেলে, তাহলে আসলে এই ক্রিকেট সামর্থ্যকেই আবার প্রশ্নবিদ্ধ করার জন্য ক্রিকেটারদের পারফরমেন্সই যথেষ্ট। এটার জন্য শুধুমাত্র সমালোচনাই যথেষ্ট না, নিজেদের কোয়েশ্চেন নিশ্চয়ই এতগুলো উঠে গেছে। এখন হৃদয়, আফিফ, এনাদের সবাইকেই আসলে বুঝতে হবে এবং জানান দিতে হবে যে এটা দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ফার্স্ট ম্যাচ। যদি সেটা করা যায় তাহলে খুব ভালো, সিরিজটা বাংলাদেশ খুব ভালো মতো ব্যাক করবে। কিন্তু যে মানসিক দৈন্যতা নিয়ে তারা আসলে দ্বিতীয় ওয়ানডেটা শুরু করবে, আপনি জানেন ক্রিকেটটা তো শুধুমাত্র শারীরিক কসরত আর স্কিলের খেলাই না, মেন্টাল একটা স্ট্রেংথের ব্যাপার। ওই জায়গাতে যদি দেখি, তাহলে বাংলাদেশ মনে হয় একটু পিছিয়ে থেকে এই ম্যাচটাতে নামছে। হয়তোবা এটা একদিক দিয়ে ভালো, গত ম্যাচে যেগুলো হুটহাট অনেকগুলো ভুল হয়েছে, সেটা হয়তোবা একটু কমে আসবে। নাজমুল শান্তকে নিয়ে কি বলবেন? অনেকদিন ধরে রানে নেই, তাকে কি আসলে দ্বিতীয় ওয়ানডের একাদশে দেখছেন কিনা? আমি দেখছি, দেখার কারণও আছে, কারণ হ্যাঁ, খারাপ ব্যাটসম্যান, কিন্তু আপনি এখন এই জায়গায় অন্য কোন ব্যাটারকে দিয়ে রিপ্লেস করবেন? সৌম্য তো আসলে টিমে খেলবেন কি? আপনি জানেন যে সৌম্য ওপেনার হিসেবেই খেলে থাকেন, এবং এই সিরিজে যারা ওপেন করছেন বাংলাদেশে, সেখানে যদি কেউ ইনজুর্ড হন, বা আফিফকে যদি একাদশে কোনো কারণে হঠাৎ করে মনে হয় যে 5-6 না খেলিয়ে, সৌম্য কিন্তু মিডল অর্ডারের ওই জায়গাটা আসলে গ্যাপটা পূরণ করতে পারেন। সেই হিসেবে সৌম্য খেলে মিডল অর্ডারে খেলবেন, এটা আমি আমার সিকোয়েন্স মিলালে আমি সেটাই দেখি। কিন্তু শান্তর জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, যদি উনি খেলেই থাকেন বা খেলার সম্ভাবনাই প্রবল। আমি তার টিম ম্যানেজমেন্ট না, আমি বলতেই পারছি না যে এটা, বাট ওটা যদি হয়, তাহলে শান্তর সামনে আসলে আখেরে তার নিজের যে সামর্থ্য, তার যে ব্যাট প্যাচটা আছে, এইটা কাটিয়ে ওঠার জন্য খুব ভালো সুযোগটা কিন্তু কালকেই। দল তার দিকে, রানের দিকে তাকিয়ে থাকবে, এমনি তীব্র চাপে আছে। উনি আসলে ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, তার আগে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা তার গেছে একটু অবিবেচকের মতোই। তাকে ওই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকে একটু ছন্ন ছাড়া তাকে মনে হয়েছে। তো খুব খারাপ সময় আসলে ভালো ব্যাটাররা, যারা কোয়ালিটি ব্যাটার, তারা সবসময় ব্যাক করে। এখন শান্ত আমাদের এই লটের মধ্যে লিটনের পর সবচেয়ে কোয়ালিটি ইম্প্যাক্টফুল ব্যাটার। যদি আমরা সেটাই দেখি, তাহলে হচ্ছে যে শান্তর একটা বড় সুযোগ নিজের পারফরমেন্সটাকে শোকেস করানোর। সেটা করতে গেলে অনেক সমালোচনার জবাবটাও দিয়ে দিবে। এখন দেখাই যাক, কারণ নিজের মাঠেই যেভাবে বাংলাদেশ খাবি খেলো গত ম্যাচে, আসলে কারো উপর ভরসা রাখতো এখন ভরসা একটু নড়বড়ে হয়ে যায়। সৌম্যর কথা বলছিলেন, মিডল অর্ডারে আপনি তাকে চিন্তা করছেন। সৌম্য তো সবসময় ওপেনিংয়ে খেলেন, জি। তো ওপেনিং একজন ব্যাটারকে আবার মিডল অর্ডারে নিয়ে, সেটা আরেকটা বুমেরাং হবে কিনা? বুমেরাং হওয়ার আশঙ্কা তো থেকেই যায়, কিন্তু সৌম্যর যদি আপনি আন্ডার-19 থেকে গ্রুমিংটা দেখেন, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু উনি 6-5-এ খেলে গেছেন। এমন না যে এটা তার জন্য নতুন কোনো স্পট। বরং কিছু সময় বাংলাদেশে যে মিডল অর্ডারে যে মুশফিকুর রহিমদের
সরে যাওয়ার পর থেকে আমাদের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে বেশ একটা যুদ্ধ চলে স্পিনটা সামাল দিয়ে। এক হৃদয় যদি এক জায়গায় খেলেন, আরেকজন তাকে যে সাপোর্ট দিবেন, সেই জায়গাটা ইদানিং ধরে আমরা গত 1-1.5 বছর ধরে দেখছি যে বেশ আমরা ধুঁকছি। তো সেই জায়গায় সৌম্য থাকলে যেটা হতে পারে, লেফট রাইট কম্বিনেশনটা হয়তো বা চিন্তা করতে পারে। এটা যদিও অনেক বেশি ভেবে বলা, যদি আফিফকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই সিরিজটাই তাকে নেওয়া হয়েছে একবার টেস্টেড হওয়ার জন্য। যদি সে এখানে প্রমাণ না করতে পারে, তাহলে কিন্তু বেশ দীর্ঘ সময়ের জন্য তাকে বাইরে চলে যেতে হবে। তো আমার মনে হয় যদি হয় আফিফ যদি শেষ পর্যন্ত অনেক সমীকরণে বাদ পড়েন, তাহলে সেক্ষেত্রে সৌম্য খেলবেন, তার তো মিডিয়াম পেসটা আছেই। সব কিছু মিলিয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করে, এটা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে। আফিফের কথা বলছিলেন, দীর্ঘ সময় পরে আসলে তিনি সুযোগ পেয়েছেন, লাস্ট পাকিস্তান সিরিজে সুযোগ পেয়েছিলেন, আবার এই সিরিজেও আছেন। যতটুকু শুনছি যে তিনি হয়তো আরেকটা সুযোগ পাবেন, কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে অবস্থা, আমার একটা স্টেট মনে পড়েছে গত 1 বছর ধরে এই মিডল অর্ডারে বাংলাদেশ, যদি আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলা 20টা দলের কথা চিন্তা করেন, বাংলাদেশ 19তম অবস্থান আছে বাংলাদেশের মিডল অর্ডার। তো সেই জায়গায় আসলে এই জায়গায় সমাধানটা কি? আপনার তাহিদ হৃদয়ের কথা বলছিলেন, তিনি বেশ কয়েকটা 50 করেছেন, এই জায়গায় এখন পর্যন্ত তিনি ভালো, কিন্তু তিনিও ইনিংসগুলোকে লম্বা করতে পারছেন না, আমরা যেটা সাকিব, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের কাছ থেকে পেয়েছি মিডল অর্ডারে। এই জায়গায় আসলে করণীয়টা কি? আসলে করণীয় বলতে আসলে ক্রিকেটাররা জানে কি করতে হবে, রানটাই করতে হবে। আর আপনি স্কিল সেট থেকে শুরু করে আমার মনে হয় না সেই জায়গাতে কোনো সমস্যা আছে। মোটিভেশনসটাই একটু মনে হয় নড়বড়ে। আর আপনি জানেন ক্রিকেটের বাইরের এত বেশি অক্রিকেটীয় ব্যাপার নিয়ে গত 8টা মাস বাংলাদেশ ক্রিকেট এত ব্যস্ত অবস্থায় গেছে যে ক্রিকেটারদের নিজেদেরই ফোকাস নষ্ট হয়ে গেছে। এই যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথাটাও বলেন, বোর্ড সভাপতি খুব মানে তোড়জোড় করে একরকম ঢাকা প্রিমিয়ার লিগটা করাচ্ছেন, একটু আগে আপনাদের প্রতিবেদনও দেখলাম। তো এই যদি অবস্থা হয়, তো ক্রিকেটারদের নজর তো একটু শিফট হবে। এখানে একটাই করার আছে যে সবচেয়ে বড় মানে আপনার অনুপ্রেরণার জায়গা হতে পারে আপনি যখন হারার একদম শেষ বিন্দুতে দাঁড়িয়ে যাবেন বা দেয়ালের একদম পিঠ থেকে যাবে, তখন আপনি বাউন্স ব্যাক করার চেষ্টা করবেন। এই একটা বড় জায়গা যে বাংলাদেশ হয়তোবা নিজের মাঠে এম্বারেসমেন্ট থেকে বাঁচার জন্যই সবচেয়ে বড় চেষ্টাটা করবে। তখন এটা বাড়তি এনকারেজমেন্ট হিসেবে হয়তোবা অনেক ক্রিকেটারের বা ব্যাটারদের, বিশেষ করে ব্যাটিংটাই বাংলাদেশকে ভুগাচ্ছে মিডল অর্ডারে। এটা আসলে স্পিন খেলতে না পারার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে প্রয়োগের জায়গাটা, পার্টনারশিপটা খুব কম হচ্ছে। এই জায়গাটা যদি পার্টনারশিপটা আমাদের যদি কার্যকর পার্টনারশিপ হতো, এখন পার্টনারশিপ তো 150 হতে হবে না, যদি কার্যকর পার্টনারশিপ 70, 80 বা 100 হয়, 2-3টা পার্টনারশিপ হয়, তখন রানটা প্রথমে ব্যাট করলে হয়তো বা একটা ভালো একটা সম্মানজনক জায়গায় যায়। এখনও যদি সম্মানজনক শব্দটা ব্যবহার করতে হয়, এটাও খুব অসম্মানজনক। বাট এখন কনসিডারিং দ্য রিসেন্ট পারফরমেন্স অফ বাংলাদেশ, আমাকে এটা ধরেই নিতে হচ্ছে যে অ্যাসিড টেস্ট, বাংলাদেশ হয়তো বা এই অ্যাসিড টেস্টের জন্য মানে রেডি ছিল না। বাট আলটিমেটলি তারা নিজেদের একেবারে এমন জায়গায় নিয়ে গেছে প্রথম ম্যাচে হারের পর, এখন তাদের আসলে ওই অ্যাসিড টেস্ট পার না হওয়া পর্যন্ত নিজেদেরও স্বস্তি ফিরে পাবে না। অ্যাসিড টেস্টের কথা বলছেন, মিরাজকে আমরা 2027 বিশ্বকাপের অধিনায়ক চিন্তা করছি, মিরাজের জন্য একটা অ্যাসিড টেস্ট কিনা, যদিও তিনি সবশেষ 2টা সিরিজ জিতেছেন অধিনায়ক হিসেবে। আসলে সিরিজ জয় দিয়ে ক্যাপ্টেন্সি একটা নিক্তিতে আপনি মাপতেই পারেন, কিন্তু মাঠের পারফরমেন্স, মাঠে দলকে উজ্জীবিত করা, নিজে সামনে থেকে ব্যাটিং বোলিং করে অন্যকে উজ্জীবিত করা, সেই জায়গাটাই যদি আপনি দেখেন, মিরাজকে আপনি হয়তোবা মানে ওইভাবে খুঁজে পাবেন না, যেটা ক্যাপ্টেন হিসেবে তার জন্য একটা সেটব্যাক। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মিরাজ খুব ভালো, মানে খুবই ভালো ক্রিকেটার, তার টিমমেটদের সঙ্গে সম্পর্ক ভালো, তিনি খুব ভালো কথা বলেন, খুব জলি মাইন্ডেড, এভরিথিং ইজ ফাইন। এবং 2027 সাল পর্যন্ত কাউকে যদি নেতৃত্ব দিয়ে দেওয়া হয় আগে থেকে, তাকে তো আপনি মানে এই সিদ্ধান্ত গত বোর্ডের একটু আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত সাহসী সিদ্ধান্ত, হয়তো বা একটু ভেবেচিন্তে দিলেই ভালো হতো। যেভাবে হুট করে শান্তর নেতৃত্ব গেছে, ঠিক সেইভাবেই অনেকটা ইম্পোজিং করে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা আসলে করা, মানে চাপিয়ে দেওয়ার মতোই। কারণ মিরাজ 2টো ওয়ানডে সিরিজ জিতেছে ব্যাক টু ব্যাক, এটা মানে হ্যাটস অফ টু হিম। কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি চিন্তা করেন, নেতা হতে গেলে সামনে থেকে আপনাকে আসলে নেতৃত্ব দিতে গেলে অনেক কিছু নিজেই করতে হয়। সেই জায়গায় কি মিরাজ আসলে এখনো পর্যন্ত আমাদের চাহিদাপত্র বা আশার যে জায়গাটা, সেটা কি পূরণ করতে পেরেছেন? আমাদের তো মনে হচ্ছে পরিসংখ্যানের দিক থেকেও না। এবং যখন আপনি ল্যাপসেস থাকবে আপনার নেতৃত্বে এবং মানে আপনার নিজের পারফরমেন্সের দিক থেকে, তখন কিন্তু আপনার এটা পারফরমেন্সের এই জায়গাটা কিন্তু নেতৃত্ব অনেক বড় প্রভাব ফেলবে। যেহেতু ঘরের মাঠে খেলা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা যদি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায়, হয়তো অন্যভাবে আমরা মিরাজকে আবার আবিষ্কার করতে পারি। কিন্তু যদি এই সিরিজে কোনো কারণে বাংলাদেশ হেরে যায়, তখন 2027 সালের বিশ্বকাপের এই নেতৃত্ব দানের ব্যাপারটাও আমার ধারণা, এটা ব্যক্তিগত অবজারভেশন, হয়তোবা কাটাকাটি হবে, অনেক গবেষণা হবে সেটা নিয়ে। মিরাজকে আমরা যেটা বলছিলাম যে তিনি আসলে
তার বোলিংয়ের যে কোটাটা তিনি সেটা পূরণ করছেন, টি-20 হোক, ওয়ানডে হোক, 10 ওভার বল করছেন। ব্যাটিংয়ের জায়গাটায় মিরাজকে আসলে পর্যাপ্ত সুযোগটা পাচ্ছেন কিনা, সাথে নামছেন, সেই জায়গায় আসলে তাকে যে ফিনিশিং রোলের চিন্তা করা হচ্ছে সেটাও কি আসলে তার সাথে জাস্টিফাই হচ্ছে কিনা? দেখেন, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাই এমন যে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা মিরাজরা যেখানে খেলে থাকে, সাধারণত আমরা তো ওয়ানডে দিয়েই মাপি। ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজ খেলেনি হচ্ছিল 4-5 মোহামেডান বা ইয়েতে। এখন 4-5-এ বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যান্ডিডেটগুলো দেখেন আপনি, হৃদয় থেকে শুরু করে কে নেয় এই জায়গায়, মানে আপনি ওখানে রিপ্লেস যে কাউকে করবেন সেটা তো রাতারাতি লিটনকে সম্ভব আপনি না। সেই জায়গায় নিয়ে এসেছেন। হ্যাঁ, আপনি তো পিছাচ্ছেন, আপনি লিটনকে পিছাচ্ছেন, আপনি হৃদয়কে পিছাচ্ছেন, সামনে আগাচ্ছেন, মানে এটা এখন একটা শাফলিং অ্যান্ড টেস্ট কেস বেসিসই চলছে। এটা মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে অনেকগুলো ফাইন টিউন করতে করতে দলটা এগিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে যেটা হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতিটা কিন্তু ক্রমেই প্রকট হচ্ছে। এখন মিরাজ যদি আমরা দেখেছি এর আগে 2023 সালের বিশ্বকাপে তার উপরে সাকিব আল হাসান তৎকালীন অধিনায়ক খুব আত্মবিশ্বাস দেখিয়ে 3 খেলা নেন, এতে করে দলের যে কলাপসটা হলো এবং বারবার হতে থাকলো সেখান থেকে কিন্তু রেকটিফাই করা সম্ভব হয়নি। উনি যে আদতে টপ অর্ডার ব্যাটিং করার সামর্থ্যটা আসলে ওনার লিমিটেড, আফগানিস্তানের সঙ্গে হয়তো বা সম্ভব হতে পারে, সেটা যে আপনার অস্ট্রেলিয়ার সঙ্গে হচ্ছে না, নিউজিল্যান্ডের সঙ্গে হচ্ছে না, এটা মিরাজের পারফরমেন্সেই প্রকট হয়ে গেছে। এখন মিরাজকে তো দোষ দিয়ে লাভ নেই, উনি অধিনায়ক হিসেবে চাবেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, ভালো ব্যাটিং করার জন্য, কিন্তু ওই স্কিল সেটের আরেকজন যদি আপনার আদ্যন্ত ব্যাটার থাকে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সেখানে দেখা যাচ্ছে যে কারোরই তো ব্যাটে রান নেই। এখন এই জায়গায় এই সমীকরণগুলো আসলে মেলানো খুব কঠিন। এখন মিরাজ খুব বড় চাপে আছেন, যদিও তিনি স্বীকার করবেন না, কিন্তু এই যে একটা সিচুয়েশন উনিও জানেন যে অধিনায়কত্ব নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। উনি ব্যাটিং অর্ডারে যেখানে আছেন সেখানে ফিনিশিং রোল প্লে করুক বা স্লগারের ভূমিকাটা ওনাকে আসতে হোক, এটার বিকল্প ওনার হাতে কোনো নিজেরও খোলা নাই। তো সেই জায়গায় এই যে বলছেন যে সিরিজটা যে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে, অ্যাসিড টেস্ট মিরাজের জন্য, তো মিরাজ যদি এই জায়গা থেকে বাদ পড়েন, অধিনায়কের জায়গা থেকে, আপনার হাতে তাহলে অপশন আছে কি? আপনি শান্তকে বাদ দিয়ে মিরাজকে এনেছেন। না, এটা তখন চুলচেরা বিশ্লেষণ হবে। আপনি এত দ্রুত যদি সিদ্ধান্তে পৌঁছে যান, কারণ মিরাজ যখন এই দুটো সিরিজ ব্যাক টু ব্যাক জিতেছেন, তার আগের পারফরমেন্সই তাকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে সময় কিন্তু উনি উতরে গেছেন আর কি। তো যখন উনি টিমটাকে গ্রুমিং করছেন বা গ্রুপ করার চেষ্টা করছেন, তখন যদি আপনি এই আলোচনা হবে আমি জানি, এই কারণ আমরাই আলোচনা করব, কিন্তু এখন যদি হুট করে এই সিদ্ধান্তটাকে আবার চ্যালেঞ্জ করে তাকে বাদ দেওয়া হয় বা এই কথাগুলো বেশি হতে থাকে, তখন সামর্থ্যের দিক থেকে উনি তখন পুরোটা দিতে পারবেন না। এটা তো বাড়তি চাপ। বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা কিন্তু একদিক দিয়ে মানে ব্লেসিংস না, এটা হচ্ছিল একদিক দিয়ে কার্সই, কারণ আপনি ভালো করলেও খুব বেশি পাবেন না, মানে সমাদৃত হবেন না, আর খারাপ করলে তো আমরা আছি না। আমি যদি বলছি যদি মিরাজকে চিন্তা না করা হয় তখন আসলে আপনার ব্যাকআপ আপনি কি করবেন? এখন আবার শান্তকে হয় ব্যাক করতে হবে, নাহলে লিটনকে আবার আনতে হবে। মানে আপনি দেখেন আপনার রিসোর্সেস এত লিমিটেড, আপনার কিন্তু 4-5 জনের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। সাইফ হাসানকে ভাবা হচ্ছিল টি-20 ভাইস ক্যাপ্টেন রাখা উচিত যদিও, কিন্তু দেখেন ক্যাপ্টেন্সি সামথিং বিগ। আপনার ঘরোয়া লিগে আপনি কতটুকু ভালো ক্যাপ্টেন্সি করেন এটা কিন্তু একটা প্র্যাকটিস থাকা খুবই জরুরি। বা আপনি যদি মনে করেন যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু ভালো করেছেন, আপনি কাদের আন্ডারে খেলেছেন, কাদের আন্ডারে আপনি দেখেছেন, শিখেছেন, এইগুলোর ইমপ্লিমেন্টেশনটা থাকা খুবই জরুরি। যেটা মিরাজ কেন, এটা পুরো দলের মধ্যে খুব কয়জনেরই বা এই সুযোগটা আছে নিজেকে প্রমাণ করার জন্য। এই বাঞ্চ অফ ক্রিকেটার্স যাদের আসলে এই ক্যাপ্টেন্সি করার জন্য ম্যাটেরিয়াল নিয়ে তৈরি হয়েছিল, যেমন শান্ত ছিলেন, এখনও আছেন টিমে, লিটন, বা আরেকজন ছিলেন মোসাদ্দেক, তিনি তো পারফরমেন্সের জন্যই আসলে বাদ, দলের মধ্যেই নাই, হয়তো বা উনি থার্ড ওডিআই বা অন্য সময়ে ব্যাক করবেন। তো এই ধরনের ক্রিকেটাররা যদি থাকতেন, যখন নেতৃত্ব গুণের বলিয়ান হওয়ার মতো অনেকগুলো ক্যারেক্টার আপনার আশেপাশে থাকে, তখন মিরাজ না, ওখানে XYZ যেই থাকুক সে কিন্তু তার 101% দেওয়ার চেষ্টা করতো। এখন যেটা হচ্ছে, আপনি নিজেরাই কিন্তু খুঁজে পাচ্ছি না যে যদি হুট করে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনি কিন্তু আবার সার্কেল ব্যাক করে শান্ততে চলে যাবেন বা লিটনে চলে যাবেন, মানে থার্ড অপশন কিন্তু আপনার কাছে নিজেরও নাই। কিন্তু শান্ত তো নিজেই ওয়ানডে দলে থাকবেন কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি এটা হয়েছে। তো বললাম যে সময় বলে দিবে সবকিছু, তার মানে হচ্ছে হলো পারফরমেন্সই তো সবকিছু। সেই নেতৃত্বে তো মিরাজও থাকে না, সেই নেতৃত্বে তো আরও অনেকেই চলে আসে, কিন্তু পারফরমেন্স যদি সবই হয়, সেখানে অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি। আর মিরাজ হচ্ছিল এমন একটা ক্যারেক্টার, উনি আসলে যখন এরকম চাপের মুখে পড়লে উনার উচিত, উনি যেটা করে এসছেন অতীত, এমন না যেটা তার কাছে নতুন, যেহেতু নেতৃত্বটা তো নতুন, আমার মনে হয় উনি হয়তো উতরে যেতে পারেন ঘরের মাঠ বলে, উনি হয়তো বা চেনা পরিবেশে ঠিকই দলটাকে নিয়ে বেরিয়ে আসবেন। মোসাদ্দেকের নামটা যেহেতু আসলো, মোসাদ্দেককে নিয়ে একটা জিনিস আমার জানার আছে। মোসাদ্দেকের নামটা আলোচনা হঠাৎ করে কেন আসলো? তিনি তো আসলে স্কোয়াডে নেই, খুব বেশি রাডারেও ছিলেন না জাতীয় দলের, হঠাৎ করে মোসাদ্দেক আলোচনা। আপনি ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা যদি গত 3 বছর বা 2.5 বছর চোখ করে দেখেন, তাহলে দেখবেন যে মোসাদ্দেক যে ন্যাশনাল টিমের এই আমব্রেলার নিচে নাই, এটাই আমার কাছে অবাক লাগে।
এটা হওয়া উচিত ছিল আগে। আপনি জানেন গত বোর্ডের যিনি প্রধান নির্বাচক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, উনি কিন্তু মোসাদ্দেককে বাদ দেওয়ার পরে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। মোসাদ্দেক ওয়াজ সামন্ড ইনটু দ্য ন্যাশনাল সাইড, কিন্তু আনফর্চুনেটলি সেই সময় বাদ পড়ার কোনো ভালো রিজন ছিল না। বছর বছর ছেলেটা 500-600-700 রান করছে, উইকেট পাচ্ছে, ফিট প্লেয়ার। তো এমন একজনকে আপনি যখন মানে রেডারে কি কারণে রাখা হচ্ছে না, এটা তো আমাদেরও কোশ্চেন মোসাদ্দেকের মতো। এমন একজন ক্রিকেটার যিনি আসলে সাকিব আল হাসানের পরবর্তীতে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, বা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আবাহনী দলটাকে তিনি যেভাবে নেতৃত্বে দেন, তো তিনি যখন এরকমভাবে আসলে বলয়ের বাইরে চলে যান, তখন এই যে কোশ্চেনগুলো আসে তো রেডারে নাই, কিন্তু রেডারে থাকার মতো তার পারফরমেন্স ছিল। বরং তার চেয়ে অনেক কম রান করা লোকজন বা কম উইকেট পাওয়া লোকজনও কিন্তু, বা ক্রিকেটারও কিন্তু ন্যাশনাল টিমে মানে খুটখাট করে খেলেই ফেলেছেন। এটা একটু মোসাদ্দেকের জন্য আনফর্চুনেট। আবার এটাও ঠিক, নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের কাছে নিশ্চয়ই কোনো যৌক্তিক ব্যাপার আছে, যে কারণে হয়তো এতদিন ধরে বাইরে রাখা হয়েছে। কিন্তু আশা করব এই ওয়ানডে সিরিজে বা খুব নিকট ভবিষ্যতেই তিনি আবার ব্যাক করবেন। ডিপিএলটা তো আছে, ডিপিএলও নিশ্চয়ই মোসাদ্দেকের জন্য প্রমাণের ভালো একটা সুযোগ আছে, আগে তো প্রমাণ করেছেন অবশ্যই, যেহেতু সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে। এবং মোসাদ্দেক হচ্ছিল কি ঢাকা লিগে এমন আপনি কিছু কিছু ক্রিকেটার দেখবেন যে ইন্টারন্যাশনাল লেভেলে যত যাই করুক, ঢাকা লিগে কিন্তু তারা প্রচুর রান করে, প্রচুর উইকেট পাবে, প্রচুর দারুণ পারফরমেন্স। এরকম কিন্তু মোসাদ্দেক তাদের একজন, এমন না যে বিজয় একজন আছে, উনি তো আছেনই, আরও অনেকেই আছে যে ঢাকা লিগটারে তারা খুব এনজয় করে। এবং আমাদের আসলে ক্রিকেট স্ট্রাকচারটা তো ওয়ান ডের উপর দাঁড় করানো, আমরা মেজার করিও ছিল ওয়ান ডেকে সামনে রেখে। তাহলে সেই হিসাবে আপনার যদি হিসাব করেন, তাহলে মোসাদ্দেকের বেটার চান্স চলে আসছে এবার ঢাকা লিগে যদি প্রমাণ করতে পারেন নিজেকে, তাহলে হয়তো বা 27 বিশ্বকাপের, যদিও ইট ইজ টু আর্লি টু সে, বাট উনি চলে আসতে পারেন যে কোনো সময়। এটা মানে আমি দেখি আর কি, মানে তার আশাটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার হবে না। একই সঙ্গে আমাদের ওয়ান ডে স্কোয়াডের যেসব জায়গাতে, যেমন সাইফুদ্দিন যদি ফিট থাকতেন, সাইফুদ্দিন যদি ভালো খেলতেন, আমাদের যে বোলিং অলরাউন্ডার একজন দরকার, পেস বোলিং অলরাউন্ডার সম্মুখে নিয়ে, যেটা আমরা বলছি যে টিটস অ্যান্ড বিটস এরকম করার জন্য, সেই জায়গায় কিন্তু আপনি অনায়াসে একটা রিপ্লেসমেন্ট পেয়েই যেতেন আগে থেকে। এই ধরনের ক্রিকেটাররা যারা ঢাকা লিগে আবার পারফর্ম করে আসবেন, নতুন মুখ আসলে খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের কতজন আসলে খেলবেন এটা বলা মুশকিল, বাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগটা এবার আসলে অনেকে পাখির চোখ করে থাকবে। যদিও চলমান অনেকগুলো লিগ সিরিজ তাদেরকে খেলতে হবে, বাট এইটা অনেক অ্যাসিড টেস্ট হবে সব যারা ক্রিকেট খেলবেন তাদের সবার জন্যই। মোসাদ্দেকের কথা বলছিলেন যে তিনি ঘরোয়া লিগের প্রমাণিত রাডারে থাকা উচিত ছিল। মোসাদ্দেক কি ক্যাপ্টেন ম্যাটেরিয়ালও হতে পারতেন কিনা বাংলাদেশের জন্য? উনি তো অবভিয়াসলি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসেবে তাকে গ্রুম করা হচ্ছিল একটা স্টেজ পর্যন্ত। আমি যদি ভুল না করে থাকি 2019-এর আগে পরেই তার ব্যাপারে 18-19-এর দিকেই বেশ কথাবার্তা হচ্ছিল যে তিনি আসবেন কি আসবেন না, কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটেও মানে ক্যাপ্টেন্সিটা করতে গিয়েও করেননি। বাট ঘরোয়া ক্রিকেটে তার যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন, তিনি কিন্তু দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন। আবাহনীকে তিনি গতবার যেভাবে চ্যাম্পিয়ন করেছেন, মানে ওটা আসলে ওর নেতৃত্ব, তারপর শান্তর ব্যাটিং, তারপরে পুরো টিমটার এক হয়ে খেলা, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ওয়ান। উনি মোসাদ্দেক যদি সৈকত যদি এই মুহূর্তে ফর্মে থাকতো, বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেটার হতো। দুটো অফ স্পিনিং অলরাউন্ডারকে আপনি একাদশে খেলাতেন কিনা সেটা বড় যুক্তি, যেহেতু মিরাজ ক্যাপ্টেন হিমসেলফ ইজ অ্যান অলরাউন্ডার, হু ইজ এ বোলিং অলরাউন্ডার বেসিক্যালি। সেটা বাদ দিলে মোসাদ্দেক ব্যাটসম্যান হিসেবেও 6 নম্বরে অনায়াসে ঢুকে যায়। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস যেটা বলছেন আপনি, ঘুরে ফিরে সার্কেল ব্যাক করলে কিন্তু সেই পুরনো দিকেই যাচ্ছেন। নতুন কাউকে কিন্তু যে পিক করবে, কারণ অনেকের জায়গা তো মানে যারা আসছেন তারা তাদেরকে শোকেসই করতে পারছে না পারফরমেন্সের দিক থেকে, সেই হিসাবে না হলে তাদেরটাও হয়তো অনেক বেশি বিবেচনায় থাকতো। হয়তো বা তানজিদ তামিম বা পারভেজ ইমনরা আরও 2 বছর পর আলোচনায় আসবেন, বা 1 বছর পর, ওয়ার্ল্ড কাপের পরপরই হয়তো আলোচনা হবেন। কিন্তু এখন তারা যেভাবে ব্যাটিংটা করছেন, লেট দেম এনজয় ইট। তাদেরকে আবার এই জায়গায় আমরা যদি ড্রাগ করি, তাহলে তাদের ফোকাস নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। আমরা শেষ করার আগে একদম ছোট্ট একটু জানতে চাইবো যে প্রথম ওয়ানডেতে আমরা যেরকম উইকেট দেখেছিলাম একটু আশাহত হচ্ছিলাম, পাকিস্তানের বিপক্ষে যেরকম উইকেট ছিল, সেকেন্ড ওয়ানডেতে কি সেরকম? এটা আসলে এইবার মনে হয় রেডিক্যালি চেঞ্জ করার একটা আপ্রাণ চেষ্টা চলবে। আমরা অনেক ব্যাটিং সহায়ক উইকেটই দেখব, হয়তো বা সেকেন্ড ইনিংসে ওরকম মানে 2 পেস্ট উইকেটে বল গড়ায় যাবে এরকমভাবে কিছু আমরা কালকের ম্যাচে নাও দেখতে পারি পরে ওয়ানডেতে। সেটা যদি হয় তাহলে ব্যাটিং মানে সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদেরই আসলে সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে। উইকেট অবশ্যই ম্যাটার করে, কিন্তু আপনি তো আপনার স্ট্রেংথের উপর খেলবেন, আপনার তো স্পিনটাই সবচেয়ে বড় শক্তি। আর নাহিদ রানা আসার পর আপনার পেস আক্রমণটা একটা ভেরিয়েশন আসার কথা, কিন্তু যদিও প্রথম ম্যাচে আমরা সেভাবে দেখি নাই। আমরা দেখলাম মুস্তাফিজ যদি আসে, যদি একাদশে শেষ পর্যন্ত খেলেন, তাহলে এটা বাংলাদেশকে একটা বোনাস দেবে। সেই ক্ষেত্রে উইকেটটা যা ভাবছি তার চেয়ে 30% তো বেটার হওয়া উচিত। অবশ্যই আমরাও চাইবো ভালো উইকেটে বাংলাদেশ খেলুক। বর্ষণ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।